হ্যালো এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমার স্লাইড দেখে হয়তো বুঝে গেছো আজকে আমি তোমাদের কোন টপিক নিয়ে পড়াতে যাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াতে যাচ্ছি এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক সলিউবিলিটি অথবা দ্রাব্যতা নিয়ে। আমি আহনাফ ইসলাম অর্ক তোমাদের সাথে আছি, পড়াশোনা করছি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। তো তুমি যদি দ্রাব্যতা সম্পর্কে প্রথমে জানতে চাও তাহলে আমাদের প্রথমে জানতে হবে দ্রবণ সম্পর্কে, এর ডেফিনেশন এবং এর প্রকারভেদ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে প্রথমত। তো চলো আমরা এখন দ্রবণ সম্পর্কে ধারণা নেব। তো দ্রবণ, প্রথমে দ্রবণ সম্পর্কে জানতে হবে, তারপরে আমাদের সংজ্ঞাটা ঠিক মতো আমাদের জানতে হবে। তাহলে আসো, দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। সমসত্ব একটা মিশ্রণ যেখানে একটি পদার্থকে দ্রাবক, একটি পদার্থকে বলা হচ্ছে দ্রাবক, এবং অন্যটিকে বা অন্যগুলোকে দ্রব বলা হয়। অন্যটিকে কি বলা হয়? দ্রব বলা হয়। দ্রব বলা হয়। তাহলে আমি আবার বলছি যে দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের, দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। কি সমসত্ব মিশ্রণ? যেখানে একটি পদার্থকে দ্রাবক এবং অন্যটি বা অন্যগুলোকে দ্রব বলা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি লবণ পানি। কি এখানে পানি হলো দ্রাবক এবং লবণ হলো দ্রব্য। তো তোমাদের পানি কি পানি হতে হয়, এখানে হচ্ছে পানি হচ্ছে দ্রাবক এবং লবণ হচ্ছে দ্রব্য। তোমাদের যদি দ্রাব্যতা সম্পর্কে ভালো জানতে হয় তোমাদের দ্রাবক বুঝতে হবে এবং দ্রব্য সম্পর্কে ভালো মতো বুঝতে হবে। তো আমরা এখানে লবণ পানি আমরা চিনি পানি নিতে পারতাম, তখন সেখানে দ্রাবক হচ্ছে পানি এবং লবণ হতো দ্রব্য। তো দ্রবণ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং কি অতিপৃক্ত দ্রবণ। তো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা এদের ডেফিনিশন সম্পর্কে জানবো। ধরো তোমার একটা কাচের জারের মধ্যে পানি আছে। এই পানির সোডিয়াম ক্লোরাইডের ধারণ ক্ষমতা হচ্ছে 5 গ্রাম, অর্থাৎ এই পানিটা 5 গ্রামের বেশি সোডিয়াম ক্লোরাইড ধারণ করতে পারে না। তো তুমি যদি এই পানির ভিতর 3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, এখনো 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই পানি নিতে পারবে, কারণ এখন এটা কি পরিপূর্ণতা পায়নি। যে দ্রবণে তার হচ্ছে এই পরিপূর্ণতা পাবে না সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর আমি যদি এর ভিতর 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিই আর আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 5 গ্রাম, তাহলে কি আমাদের ধারণ ক্ষমতা 5 গ্রাম, আমরা নিয়েছিও 5 গ্রাম, তাহলে কি তাহলে আমাদের কি হলো যে হচ্ছে ক্ষমতা হচ্ছে কি আমরা নিয়েছি হচ্ছে 5 গ্রাম। তাহলে কি এটা হচ্ছে একটি কি আমাদের হচ্ছে স্থিতিশীল অবস্থায় পৌঁছাইছে। এবং আমরা যদি এখানে 7 গ্রাম নিই আর আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 5 গ্রাম, তাহলে আমরা কি ধারণ ক্ষমতা হচ্ছে 2 গ্রাম বেশি সোডিয়াম ক্লোরাইড নিয়ে ফেলেছি। তাহলে কি এটা হচ্ছে মিশ্রণে না মিশতে পারে তলানিতে জমা হবে। যেসব দ্রবণে তলানিতে এসে জমা হয় সেগুলো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন দ্রবণে হচ্ছে দ্রাব্যতা সংঘটিত হয়। তো দ্রাব্যতার প্রথম শর্ত হচ্ছে এটা একটা স্থিতিশীল অবস্থায় হবে এবং এটা সম্পৃক্ত বজায় রাখতে হবে। তাই আমাদের সব দ্রাব্যতা হবে কি সম্পৃক্ত দ্রবণে। তো দ্রাব্যতা সম্পর্কে এখন আমরা ঠিকমতো জানতে চাচ্ছি। চলো তো দ্রাব্যতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, আমাদের সংজ্ঞাটাকে খুব ভালো মতো রিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? তো কি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই পরিমাণ দ্রবকে ওই পরিমাণ দ্রবকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। হ্যাঁ, তো কি আমরা এই সংজ্ঞাটা পড়ে আমরা এর ভিতর থেকে কয়টা শর্ত পেলাম বলো তো তোমরা? আমরা এই সংজ্ঞাটা পড়ে আমরা এর ভিতর থেকে 3টা শর্ত পেয়েছি। একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা হবে, অবশ্যই একটি নির্দিষ্ট তাপমাত্রায় হবে, এবং যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকে। তুমি যে কোনো টপিকই পড়ো না কেন একটা কনস্ট্যান্ট অথবা ধ্রুব একটা মান থাকে, তেমনি সেই দ্রাব্যতার একটা মান হচ্ছে 100 গ্রাম। আর এটা তোমাদের পরবর্তীতে আমি যখন তোমাদের ম্যাথ করাবো না, তো ম্যাথের সময় তুমি দেখবা যে তোমার এটা অনেক কাজে লাগতেছে। তো এটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করবা। আরেকটা কি সম্পৃক্ত দ্রবণ, আমার মধ্যে কি সম্পৃক্ত হতেই হবে। যদি সম্পৃক্ত না হয় তাহলে সেটা সেই দ্রবণে কি দ্রাব্যতা হবে না, ঠিক আছে? তাহলে এমনি ধরো তুমি একটা 100 গ্রাম একটা দ্রাবক নিলা, যে কোনো একটা দ্রাবক নিলা তুমি
হ্যাঁ, তুমি এমনি দ্রাবকটা পানি মনে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দ্রাবক একটা। তো ওই দ্রাবকে আমরা এখানে কি দ্রব্য যোগ করছি, দ্রব্য যোগ করে এখানে কি সম্পৃক্ত করলাম, ঠিক আছে। মানে এক্স কি, আমরা যে সম্পৃক্ত এই 100 গ্রাম দ্রাবককে যে আমাদের সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন হয়েছে সেটাই হচ্ছে এই এক্স, ঠিক আছে। আর এই এক্স কে ওই দ্রাবকে, এক্স কে কি ওই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা বলা হচ্ছে। ক্লিয়ার? আমি আবার একটু বুঝাই দিচ্ছি যে আমরা আমরা হচ্ছে 100 গ্রাম একটা দ্রাবক নিলাম, দ্রাবক কি আমরা দ্রব্য যোগ করে সম্পৃক্ত করলাম, সম্পৃক্ত করতেই হবে আমাদের, সম্পৃক্ত করতে আমাদের এক্স গ্রাম এর প্রয়োজন, আমাদের এক্স গ্রাম এর প্রয়োজন। আর এই এক্স কে ওই দ্রাবকে দ্রব্যের দ্রাব্যতা বলা হচ্ছে, কি দ্রাবকে দ্রব্যের দ্রাব্যতা বলা হচ্ছে। তো তোমরা এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে যদি আমি তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস অথবা গাণিতিক সমস্যাগুলো সলভ করে দেখাচ্ছি। আসো, তো এখন আমরা একটা সমস্যা দেখি। 298 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, 298 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, কত সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। আর এই দ্রবণকে কেলাসনের মাধ্যমে 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। কেলাসন কি, তোমাদের অনেকে মাথায় প্রশ্ন যে কেলাসন কি? কেলাসন হচ্ছে একটা বিশুদ্ধ প্রণালী যার মাধ্যমে দ্রবণ থেকে দ্রব্য বের করে আনা হয়। ঠিক তেমনি এই যে দ্রবণকে কেলাসনের মাধ্যমে 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা 25 গ্রাম হচ্ছে দ্রব্য বের করা হয়েছে। ওই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? ওই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? খুবই সহজ, আমি তোমাদের অনেক ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। দেখো তুমি, আমাদের মোট দ্রবণ আছে কত গ্রাম? ফিল করো বিষয়টা। আমাদের মোট দ্রবণ আছে কত গ্রাম? দ্রবণ আছে 75 গ্রাম। দ্রবণের দুইটা অংশ, দ্রবণ তৈরি হয় দুইটা অংশ দিয়ে, কেবল আমরা দ্রবণের সংজ্ঞা থেকে পড়ে আসছি, একটা কি দ্রব আর একটা কি দ্রাবক। আমরা কেলাসনের মাধ্যমে এই দ্রবণ থেকে যে আমরা কেলাসনটা করলাম, এই কেলাসনের মাধ্যমে আমরা কি পাচ্ছি? 25 গ্রাম দ্রব পাচ্ছি, তাহলে কিন্তু আমরা দ্রব পেয়ে গেছি। তাহলে কি দেখো, দ্রব 25 গ্রাম, আর আমরা এই 75 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ, তাই এই দ্রাবক 75 গ্রাম থেকে যখন আমরা 25 গ্রাম বিয়োগ দিচ্ছি, তাহলে তো আমরা দ্রাবকটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে তো পেয়ে যাচ্ছি, তাই না? ঠান্ডা লাগছে, সরি। হ্যাঁ, তাহলে কি দ্রাবক আমরা পেলাম কত? 50 গ্রাম। তাহলে কি এই দ্রাবক মানে সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রাবক 25 গ্রাম দ্রবে কি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার তোমরা? দেখো এখন এই দেখো, তাহলে কি 50 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন 25 গ্রাম। 50 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন কত? 25 গ্রাম। তাহলে কি দেখো, তাহলে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে প্রয়োজন দ্রব্য 50 গ্রাম। আমরা ঐকিক নিয়মে করে দিব। অতএব 298 ডিগ্রি ফারেনহাইট সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 50 গ্রাম। ক্লিয়ার? ক্লিয়ার হবে, আমি বুঝাচ্ছি। তাহলে আমাদের এখন জানতে হবে দ্রাব্যতার সূত্রটা কই থেকে আসলো এবং এই সূত্রটা কি কি সব ডেফিনেশন সম্পর্কে আমরা এখন জানবো, ঠিক আছে। তো আমাদের প্রথমে জানতে হবে এম, আমাদের ছোট হাতের এম দিয়ে আমাদের গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, আমাদের যতটুকু দ্রব্যটার ভর হচ্ছে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি। আর বড় হাতের এমটা কি হচ্ছে? আমাদের গ্রামে প্রকাশিত দ্রবণের ভর। কি ভর? দ্রবণের ভর। আর কি আমরা দ্রবণ থেকে যদি দ্রব্য মাইনাস করি তাহলে আমাদের কি থাকে বলার চেষ্টা করো। দ্রবণ থেকে যদি দ্রব্য মাইনাস করি তাহলে আমাদের দ্রাবক থাকে। তাহলে কি বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, গ্রামে প্রকাশিত কি দ্রাবকের ভর। হ্যাঁ, এবার দেখো সূত্রটা কই থেকে আসলো? টি তাপমাত্রায়, টি ডিগ্রি থেকে একটা নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে একটা, ঠিক আছে। এম মাইনাস এম মানে কি গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। গ্রামে দ্রব্যকে সম্পৃক্ত করতে প্রয়োজন দ্রব্য কত? আমাদের দ্রব্য কি? এই যে দ্রব্য তো ছোট হাতের এম গ্রাম। তাহলে কি আমাদের কনস্ট্যান্টের কথা মনে আছে তোমার? এটা ধ্রুব কত গ্রাম ছিল বলো তো? সেটা ছিল 100 গ্রাম। এই দেখো 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে প্রয়োজন 100 গুণন এম ডিভাইড বাই এম মাইনাস এম। মানে এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, আর এটা হচ্ছে কি আমাদের গ্রামে প্রকাশিত দ্রবের ভর। তাহলে আমরা সলিউবিলিটি কে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা সলিউবিলিটি ইকুয়াল টু কি পেলাম? সলিউবিলিটি এস ইকুয়াল টু 100 গুণন এম ডিভাইড বাই এম মাইনাস এম।
ঠিক আছে? হ্যাঁ, দেখো এখন তোমাদের আমি কিছু আরো ম্যাথমেটিক্যাল টার্মস কিছু বুঝাই দিই, তাহলে তোমরা এই সূত্র সম্পর্কে একটু ইউজ টু হয়ে যাবা। দেখো 25 গ্রাম তাপমাত্রায় 130 গ্রাম পানিতে, অর্থাৎ 130 গ্রাম পানিতে 35 গ্রাম লবণ দ্রবীভূত আছে। দেখো 25 ডিগ্রি তাপমাত্রা 130 গ্রাম পানিতে, পানি কি দ্রাবক, পানি হচ্ছে কি আমাদের দ্রাবক। 35 গ্রাম লবণ দ্রবীভূত, লবণ কি আমাদের দ্রব, হ্যাঁ লবণটিতে দ্রাব্যতা কত, তাহলে আমাদের এখানে আগে দেখতে হবে কি কি আমাদের দেওয়া আছে। আমাদের দেওয়া আছে লবণটিতে দ্রাবকের ভর, দ্রাবক এই যে আমাদের পানিটা হচ্ছে দ্রাবক, দ্রাবকের ভর দেওয়া আছে কত 130 গ্রাম, 130 গ্রাম। দ্রবের ভর, এই যে আমাদের দ্রবটা হচ্ছে লবণ, তার ভর দেওয়া আছে কত 35 গ্রাম। দ্রবের ভর m ইকুয়াল টু ছোট হাতের m ইকুয়াল টু 35 গ্রাম, আর দ্রাবকের প্রকাশ করা হয় বড় হাতের m মাইনাস ছোট হাতের m। তাহলে কি অতএব দ্রাব্যতা h ইকুয়াল টু আমরা এখন বের করতে হবে। তাহলে কি আমরা জানি তো h ইকুয়াল টু 100 গুণন m ডিভাইড বাই m মাইনাস m। তাহলে আমরা কি ইজি শুধু মানগুলো বসাই দিব। হ্যাঁ 100 গুণন 35 আর m মাইনাস m এর মান কত 130, এই যে দ্রাবকের মান হচ্ছে 130 গ্রাম, 130 গ্রাম। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 29.29 আসে। দ্রাব্যতার আসলে কোনো একক নেই, কিন্তু তুমি এটা লিখতে পারো g ডিভাইড বাই 100h2, এটা অ্যাডভান্স লিখলেও চলে, না লিখলেও কোনো তোমার সমস্যা নেই। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো তোমার ইচ্ছা, তো যদি মনে থাকে তুমি লিখে দিও, সমস্যা নেই তাছাড়া। দেখো তারপরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টাতে। দেখো প্রশ্ন করবা, আর প্রশ্ন থেকে যে হচ্ছে এই যে তথ্যগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করবা, খুবই খুবই মনোযোগ দিয়ে প্রশ্ন করবা পরীক্ষাতে। দেখো 30 ডিগ্রি তাপমাত্রা একটি লবণের দ্রাব্যতা, 30 ডিগ্রি তাপমাত্রা একটি লবণের দ্রাব্যতা কত 40। দ্রাব্যতা কি এস এর মান পেয়ে গেছি আমরা 40, এবার আগে দ্রাব্যতা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। ওই তাপমাত্রায় 30 গ্রাম পরিমাণ লবণটি সম্পৃক্ত দ্রবণ, 30 গ্রাম লবণ পেয়ে গেলাম, মানে কি আমরা দ্রবের মান ছোট হাতের m এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানির প্রয়োজন, পানি কি আমাদের দ্রাবক, তাহলে দ্রাবকের প্রয়োজন। দ্রাবককে আমরা কি দিয়ে প্রকাশ করি, বড় হাতের m মাইনাস ছোট হাতের m দিয়ে। তাহলে এবার আমাদের ওখান থেকে মানটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে আমাদের মান। তাহলে দেখো দেওয়া আছে লবণটির দ্রাব্যতা h ইকুয়াল টু 40 পেয়েছি কেবল। লবণের ভর m ইকুয়াল টু 30 গ্রাম, তাহলে তাপমাত্রা কি 30 গ্রাম পরিমাণ লবণটি সম্পৃক্ত, লবণের ভর আছে কত 30 গ্রাম। তাহলে পানির ভর বা দ্রাবকের ভর আমরা প্রকাশ করি বড় হাতের m মাইনাস ছোট হাতের m দিয়ে, m মাইনাস m এর মান কত। তাহলে দেখো আমরা জানি s ইকুয়াল টু 100 গুণন m ডিভাইড বাই m মাইনাস m, বা এখানে এটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে s নিচে চলে যাবে আর m মাইনাস m টা উপরে চলে আসবে। তাহলে তো আমরা বুঝতে পারতেছি এটা ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ তাহলে কি m মাইনাস m ইকুয়াল টু 100 গুণন m ডিভাইড বাই x, এখন কি আমাদের শুধু মান বসাই দেওয়ার কাজ, আমাদের ম্যাথ হয়ে যাবে। দেখো 100 গুণন 30 m এর মান ডিভাইড বাই আমাদের সলিউবিলিটি, তো দ্রাব্যতার মান কত ছিল 40। তাহলে যদি ক্যালকুলেশন করি আমরা m মাইনাস m এর মান পাচ্ছি 75 গ্রাম। ঠিক আছে, তো তাহলে ক্লাসটি করে ভালো লাগছে আমার। হ্যাঁ ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। আর তোমরা হচ্ছে এটা করতে পারবা, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখতে পারবা। আমি ফার্স্ট পিন কমেন্টে এই যে ব্রেইনলুম স্কলার্স, আমি আমার কমেন্টসের ফার্স্টে তোমাদের হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা যে ওখান থেকে করতে পারো ক্লাস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।